প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত। আজকে দার্জিলিং ভ্রমণের সপ্তম পর্ব। আজ 2 জুন 2025 সোমবার দিন। আজকে দেখব ওয়ান ডে ট্যুরে ওম শ্রী গণেশ্বর ট্রাভেলসের সঙ্গে একদিনে 6টি জায়গা টাটা সুমো করে কি কি জায়গা দেখলাম আপনাদের সাথে জানাই। 1 নম্বরে দেখব পিস প্যাগোডা, 2 নম্বর জাপানিজ টেম্পল, 3 নম্বর জুওলজিক্যাল পার্ক, 4 নম্বর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম, 5 নম্বর প্যানোরামিক ট্যুর অফ টি গার্ডেন চিত্রে বাজার, 6 নম্বর তেনজিং রক। এই প্রতিবেদনে সমস্ত আমার চোখে ক্যামেরা দিয়ে যা যা দেখেছি সমস্ত আপনাদের কাছে নিয়ে আসব এবং তার সঙ্গে থাকবে সেই জায়গার প্রাচীন ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। এই ট্যুর আপনারা কি করে করবেন তা জানতে হলে আগের পর্বে দেখুন, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। কিভাবে আপনারা এই ট্যুর বুক করবেন, মাত্র 400 টাকা দিয়ে এই একদিনে এই সমস্ত ট্যুর আপনারা করতে পারেন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে 51 শক্তিপীঠের 29টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রচুর প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সাধনস্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লেলিস্টে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন এবং আপনাদের সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। শান্তিস্তূপ দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে জলপাহাড় পাহাড়ের ঢালে অবস্থিত। এটি বিশ্বজুড়ে নির্মিত 70টির বেশি শান্তিস্তূপের মধ্যে একটি এবং দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি। আসুন এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। শান্তিস্তূপটি বৌদ্ধ ভিক্ষুক নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। তিনি নিপ্পনজান মিহজি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রচারক ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, যিনি 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ট্র্যাজেডি প্রত্যক্ষ করেছিলেন। শান্তিস্তূপ প্যাগোডার ভিত্তিপ্রস্তর নিচিদাৎসু ফুজি 1972 সালের 3রা নভেম্বর স্থাপন করেছিলেন এবং 1992 সালের 1 নভেম্বর উদ্বোধন করেছিলেন। শান্তিস্তূপটি এম ওকা দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 36 মার্চে এটি সম্পন্ন হয়েছিল। শান্তিস্তূপে 4টি পালিশ করা এবং সোনার প্রলেপ দেওয়া বুদ্ধের মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে 8টি বেলে পাথরের খোদাই করা মূর্তি রয়েছে, যা গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গল্প চিত্রিত করে। সমাজের বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দ্বিতল মন্দিরটি ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্যশৈলীর নকশা প্রদর্শন করে। মন্দিরের ঠিক পাশেই একটি শান্তি প্যাগোডা রয়েছে, যা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান বুদ্ধের 4 অবতারকে চিত্রিত করে। প্যাগোডাটি 28.5 মিটার অর্থাৎ 94 ফুট উঁচু এবং 23 মিটার অর্থাৎ 75 ফুট ব্যাস বিশিষ্ট। প্যাগোডাটি দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে দার্জিলিংয়ের জলপাহাড়ের ঢালে অবস্থিত। প্যাগোডার শীর্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ সহ দার্জিলিংয়ের ভূদৃশ্যের মনোরম দৃশ্য দেখা যায়। এটি দার্জিলিংয়ের অন্যতম সেরা দর্শনীয় স্থান। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় 10 মিনিট দূরে জাপানি মন্দিরটি এবং শান্তিস্তূপ অবস্থিত। মন্দির কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে গাড়ি পার্ক করে প্রবেশ করতে হয়। এরপর প্রধান ফটক থেকে প্রায় 5-6 মিনিট হেঁটে একটি সরু রাস্তা ধরে যেতে হয়, যা প্রথমে নিচের দিকে এবং তারপরে উপরের দিকে যায়। রাস্তার ডান পাশে কিছু ছোট ঘর
এবং একটি উড়ন্ত পতাকা দেখা যায়। রাস্তা ধরে আরেকটি প্রবেশ পথে পৌঁছানো যায়, এরপর কাঠের সিঁড়ি বেয়ে প্রার্থনা কক্ষে যাওয়া যায়। মন্দিরটি প্রতিদিন ভোর 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য নেই। প্রার্থনার সময় ভোর 4:30 থেকে 6টা এবং বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত। নিপঞ্জান মায়োহজি বৌদ্ধ মন্দির নামে পরিচিত এই শান্ত জাপানি মন্দিরটি দার্জিলিং শহরের ব্যস্ততম স্থানে শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। জাপানের একজন বৌদ্ধ ভিক্ষু এবং নিপঞ্জান মায়োহজি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজি ঐতিহ্যবাহী জাপানি রীতিতে এটি নির্মাণ করেছিলেন। জাপান ও ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এবং দুই মহান আত্মা যীশু খ্রিস্ট এবং গৌতম বুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1972 সালে মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। জাপানি মন্দিরটি অনুশীলনকারী এবং দর্শনার্থীদের ধ্যান এবং জপের স্থান হিসেবে কাজ করে। মূলত নাম মিয়োহো রেঙ্গে কিও, প্রার্থনা, যা ব্যক্তি ও সমাজে শান্তি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি একটি প্যাগোডা এবং প্রধান গর্ভগৃহ দিয়ে সজ্জিত, যেখানে বেদির উপর পদ্মসূত্রের একটি ছবি স্থাপন করা হয়েছে, যা বুদ্ধের শিক্ষার গুরুত্বকে নির্দেশ করে। দার্জিলিং এর পর্যটন তার সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গভীরভাবে জড়িত, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের মিশ্রণ প্রদান করে। দোজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যাকে দার্জিলিং চিড়িয়াখানাও বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত একটি 67.56 একর অর্থাৎ 27.3 হেক্টর আয়তনের চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে খোলা হয়েছিল এবং গড় উচ্চতা 7000 ফুট বা 2134 মিটার। এটি ভারতের বৃহত্তম উচ্চতা চিড়িয়াখানা। এটি আলপাইন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া প্রাণীদের প্রজননে বিশেষজ্ঞ এবং তুষার চিতাবাঘ, বিপন্ন হিমালয় নেকড়ে এবং লাল পান্ডার জন্য সফল বন্দি প্রজনন কর্মসূচি পরিচালনা করে। চিড়িয়াখানাটি প্রতি বছর প্রায় 3 লাখ দর্শনার্থীকে আকর্ষণ করে। উদ্যানটির নামকরণ করা হয়েছে পদ্মজা নাইডু এর নামে, যিনি পশ্চিমবঙ্গের 4র্থ রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চিড়িয়াখানাটি ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের লাল পান্ডা কর্মসূচির কেন্দ্রীয় কেন্দ্র হিসেবে কাজ করে এবং এটি বিশ্ব চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়াম সমিতির সদস্য। আসুন এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। 1958 সালের 14ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অধীনে দার্জিলিংয়ের বার্ডশিল এলাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল হিমালয়ের প্রাণী জগতের অধ্যয়ন এবং সংরক্ষণ। কলকাতা থেকে এসেছি। আচ্ছা, বৌদি নাম বলুন। বৌদি উপস্থিত আছেন কেন? আচ্ছা বাবা, তোমার নাম বলো। এইদিকে তাকিয়ে বলো। আচ্ছা চলো, এই দাদাদের সাথে আলাপ হলো। আমরা একই গাড়িতে হয়েছি। দাদা লাইনে দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছু টিকিট কাটলো। পরিচালক এবং প্রতিষ্ঠাতা ছিলেন দিলীপ কুমার দে। ভারতীয় বন বিভাগের সদস্য মিস্টার দে হিমালয়ের উদ্ভিদ ও প্রাণী জগতের উপর বিশেষায়িত একটি উচ্চতার প্রাণী জগতের পার্ক প্রতিষ্ঠার জন্য শিক্ষা বিভাগে ডেপুটেশনে ছিলেন। পার্কটির মূল্যবান সম্পদ ছিল 1960 সালে সোভিয়েত প্রিমিয়াম নিকিতা ক্রুশ্চেভ কর্তৃক ভারত সরকারের উপস্থাপিত একজোড়া সাইবেরিয়ান বাঘ। বছরের পর বছর ধরে সংরক্ষণ জগতের বিখ্যাত নামগুলি HZP এর প্রতি আকৃষ্ট হয়েছে এবং পরিদর্শন করেছে। চিড়িয়াখানায় এখন তুষার চিতাবাঘ, লাল পান্ডা, গোরাল বা পাহাড়ি ছাগল, সাইবেরিয়ান বাঘ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পাখি রয়েছে। তবে পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয়ের প্রাণীগুলি হুমকির সম্মুখীন হতে পারে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। 1972 সালের জানুয়ারিতে পার্কটি একটি নিবন্ধিত সমিতিতে পরিণত হয়। ভারতের পর্বতারোহণকে একটি সংগঠিত খেলা হিসাবে উৎসাহিত করার জন্য 1954 সালের 4ই নভেম্বর ভারতের দার্জিলিংয়ে HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। আসুন এর ইতিহাস সম্পর্কে
সম্পর্কে জেনে নিই। 1953 সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির প্রথম এভারেস্ট আরোহণ এই অঞ্চলের মানুষের মধ্যে পর্বতারোহণকে একটি সম্মানজনক প্রচেষ্টা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য গভীর আগ্রহের জন্ম দেয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রেরণায় দার্জিলিংয়ে HMI প্রতিষ্ঠিত হয়। ভারতীয় পর্বতারোহণকে পথিকৃত নরেন্দ্র ধর জয়াল ছিলেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তেনজিং নোরগে ছিলেন HMI এর প্রথম ফিল্ড ট্রেনিং ডিরেক্টর। ইনস্টিটিউটের ভবনগুলি স্থপতি জোসেফ অ্যালেন স্টেল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি তখন কলকাতার কাছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করতেন। এটি ছিল ভারতের কেরিয়ারের প্রথম ভবন যা অর্ধ শতাব্দী স্থায়ী হয়েছিল। HMI নিয়মিতভাবে অ্যাডভেঞ্চার, বেসিক এবং অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিং কোর্স পরিচালনা করে। এগুলি খুবই বিস্তৃত কোর্স। পর্বতারোহণকে একটি খেলা হিসাবে উৎসাহিত করার জন্য এগুলি অত্যন্ত ভর্তুকিযুক্ত। 1954 সালে দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে তেনজিং নোরগে এর প্রথম ফিল্ড ট্রেনিং ডিরেক্টর হন। একটি চুক্তি অনুসারে যে রক্ষণাবেক্ষণের খরচ কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ভাগ করে নেবে। 1993 সালের মে মাসে পার্কটি পশ্চিমবঙ্গ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি বিশাল পার্কটি পরিদর্শন করেন এবং পদ্মজা নাইডুর স্মৃতিতে এটি উৎসর্গ করেন। তখন পার্কটির নতুন নামকরণ করা হয়। চিড়িয়াখানাটি লাল পান্ডা, হিমালয়ান সালমান্ডার, তিব্বতী নেকড়ে বা হিমালয় নেকড়ে এবং তুষার চিতাবাঘের সংরক্ষণ প্রজনন কর্মসূচির জন্য বিখ্যাত। চিড়িয়াখানায় তুষার চিতা এবং লাল পান্ডার জন্য একটি অফ ডিসপ্লে প্রজনন কেন্দ্র রয়েছে। 1983 সালে তুষার চিতাবাঘের বন্দি প্রজনন শুরু হয়। চিতাবাঘগুলি জুরিক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লেহ লাদাখ থেকে চিতাবাঘ আনা হয়েছিল। 1994 সালের কোলন চিড়িয়াখানা, মাদ্রিদ চিড়িয়াখানা বেলজিয়াম এবং রটারডাম চিড়িয়াখানা থেকে ব্যক্তিদের নিয়ে লাল পান্ডা কর্মসূচি শুরু হয়। এই প্রজাতিগুলি ছাড়াও চিড়িয়াখানাটি হিমালয় তাহর, নীল ভেড়া, হিমালয় মোনাল, ধূসর ময়ূর ফিজান্ট, হিমালয়ান সালামান্ডার, রক্তের ফিজান্ট এবং স্যাটার ট্র্যাপোনানের প্রজনন করেছে। সমস্ত খুব সুন্দর মিউজিয়াম রয়েছে দেখার মতো।
তবে এটা আমরা যে কন্ডাক্টেড ট্যুরে এলাম এইটুকু টাইমে 1.5 ঘন্টায় কিছুই হয় না। আপনারা এলে প্ল্যান করবেন, অন্তত 1 ডে ট্যুর এটার জন্যই রাখবেন, তাহলে পুরোটা আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। ভিতরে কোথাও ছবি তোলা যাচ্ছে না, সমস্ত জায়গাতেই ছবি তোলা বন্ধ, সেই জন্য ভেতরে কিছু দেখাতে পারলাম না, কিন্তু অনবদ্য ফিলিংস বেশ ভালো লাগবে। এখানে অনেক জীবজন্তু দেখতে পাচ্ছেন লাইভ, আর যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো ওখানে ফসিল করে রয়েছে, সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন। চিত্রেবাজার চা বাগান যদিও ঐতিহাসিকভাবে দার্জিলিংয়ের প্রাচীনতম কিছু চা বাগানের মতো বিখ্যাত নয়, তবুও দার্জিলিংয়ের চা উন্নয়নের বৃহত্তম আখ্যানের অংশ। এটি সম্ভবত একটি ছোট বাগান যা দার্জিলিং অঞ্চলে চা চাষের প্রসারের সাথে সাথে অস্তিত্ব লাভ করেছিল। বিশেষ করে 1800 সালের মাঝামাঝি সময় মাকাইবাড়ি এবং আলুবাড়ির মতো প্রধান বাগানগুলির প্রাথমিক প্রতিষ্ঠার পরে দার্জিলিংয়ের চা শিল্প চিত্রেবাজারের মতো ছোট বাগান সহ এই অঞ্চলের অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের স্বাধীনতার পরে ব্রিটিশ মালিকানা থেকে ভারতীয় উদ্যোক্তাদের কাছে স্থানান্তরিত হয়েছিল। চায়ের গল্প শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়, যখন ডাক্তার আর্চিবাল্ড ক্যাম্পবেল তার বাগানে চায়ের বীজ রোপণ করেন এবং ব্রিটিশ সরকার নার্সারি স্থাপন করেন। এই প্রাথমিক প্রচেষ্টার সাফল্যের পরে মাকাইবাড়ি, আলুবাড়ি এবং অন্যান্য সহ অসংখ্য চা বাগান প্রতিষ্ঠিত হয়। সম্ভবত চিত্রেবাজার চা বাগানটি সম্প্রসারণে এই সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল। পুরানো আরও প্রতিষ্ঠিত চা বাগানের তুলনায় এটি একটি ছোট বা নতুন এস্টেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালে ভারতের স্বাধীনতার পর অনেক ব্রিটিশ মালিকানাধীন চা বাগান ভারতীয় মালিকানাধীনে স্থানান্তরিত হয়। আজ দার্জিলিং চা চিত্রেবাজারের মতো বাগানের চা সহ তার অনন্য স্বাদের প্রোফাইলের জন্য পরিচিত, এবং এটি একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন চা যার উৎপাদন এলাকা ভৌগোলিক নির্দেশকে মর্যাদার অধীনে সুরক্ষিত।
অনুভূতি আপনি জীবনে একবারের জন্য এই অনুভূতি অনুভব করতে চান, তবে তেনজিং রক হলো আপনার জন্য উপযুক্ত জায়গা। দার্জিলিং তার চা বাগান এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত, তবে এটি এমন একটি জায়গা যেখানে ভবিষ্যতে পর্বতারোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আপনি যদি যান, ঘাম ধরা প্রশিক্ষণ সেশনের মধ্য দিয়ে যেতে না চান, তবে আপনি পর্বতারোহণের জীবনে এক ঝলক দেখতে পারেন। তেনজিং রক দার্জিলিং এর লেবং কাট রোডে অবস্থিত। চকবাজার বা মূল শহর থেকে গাড়িতে করে 20 মিনিটের পথ। দার্জিলিং এর একটি বিশাল প্রাকৃতিক শিলা তেনজিং নোরগে নামে নামকরণ করা হয়েছে, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে প্রথমবার এভারেস্ট আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এর বিপরীতে গম্বু রকটি তেনজিং ভাগ্নে নাওয়াং গম্বুর নামে নামাঙ্কন করা হয়েছে, যিনি প্রথম ব্যক্তি ছিলেন দুবার এভারেস্ট আরোহণ করেছিলেন, একবার 1963 সালে এবং তারপর 65 সালে। 1976 সালে তেনজিং নোরগে অবসর নেওয়ার পরে তিনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ফিল্ড ট্রেনিং ডিরেক্টর দায়িত্ব গ্রহণ করেন। এই দুটি শিলাই HMI দ্বারা রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। তেনজিং রক এবং গম্বু রক, যা বানর রক নামে পরিচিত, সাধারণত HMI এর প্রশিক্ষণার্থীরা এবং পেশাদার পর্বতারোহীরা ব্যবহার করেন। তেনজিং রকের বাম দিকটা সত্যি খাড়া এবং আপনাকে ঠান্ডা করে তুলতে পারে। তেনজিং নিজে এই পাথরে আরোহণ অনুশীলন করতেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সফরের সময় তেনজিং কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই এই পাথরে আরোহণ প্রদর্শন করেছিলেন। টাকায় একদিনের দার্জিলিংয়ে ঘুরে দেখার অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান, যারা যাবেন তারা এইভাবে ঘুরে দেখতে পারেন। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান। এবারে আমাদের ইউথ হোস্টেলে যাওয়ার যে পথ, সেই পথের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়ে ডেস্টিনেশনে পৌঁছাবো। এই রাস্তা থেকে ওই চড়াইতে উঠতে হবে, এরকম প্রায় ছখানা ওঠার পর আমি যে একটা এলাম, আবার এবারে এখান থেকে ওই ওপরে উঠতে হবে। এরকম 6খানা যাওয়ার পরে প্রায় 7খানার পরে আমার থাকার জায়গা। কীরকম জায়গায় উঠতে হচ্ছে চড়াই, এরকম 7খানা গেলে তারপর গিয়ে পৌঁছাবো। মানে এই হোটেলে সব ঠিক থাকলেও এই ওঠা নামা সারাদিনে একবার, সকালে নামার সময় কষ্ট হয়নি, কিন্তু এখন উঠতে একদম অবস্থা খারাপ। এখন অতখানি উঠলে 2খানা উঠলাম, আরও 5খানা উঠতে হবে, তবে গিয়ে পৌঁছাবো। নিরামিষ খাবো, আমিষ খাবো না, সেই জন্য চাল নিয়ে নিলাম, মানে ভাত, 40 টাকার রাইস আর 50 টাকা দই নিয়ে নিলাম, তাই দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে। তো আজকে মানডে না হলে আমার 100 টাকায় মিক্স চিকেন রাইস হয়ে যেত, কিন্তু যেহেতু আমি মানি সেহেতু মানতেই হবে। 2খানা উঠলাম, এখনও কিন্তু 6খানা বাকি রে বাবা। দেখুন কি রাস্তাটা দেখুন একবার, ওই সাদা বাড়ি, মানে এবারে 3 নম্বর উঠছি। উফ, মা জয় মা তারা, হর হর শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম মাথায় উঠতে হবে, 6খানা এরকম, 2খানায় উঠলাম। ও বাবা রে, মা গো মা, মা গো মা। এখানে আপনার সাইট সিন করতে পারেন। চ্যারিটি একটা রয়েছে সেন্টার, নির্মলা শিশু ভবন, সেন্ট মাদার টেরেসা রোড, দার্জিলিং। এটা সেন্ট মাদার টেরেসা রোড, বন্ধ, ভেতরে ছবি তোলা যাবে না, এখান থেকেই দেখিয়ে দিলাম। এখানে দুপাশে প্রচুর হোটেল রয়েছে, আপনার চাইলে খোঁজ নিতে পারেন। ওই নিচে থেকে এলাম, মোটামুটি ওই মেন লাইন থেকে আসছি হাঁটতে হাঁটতে। গাড়িটা উঠছে দেখুন, লোকাল গাড়ি। এখন আমাকে যেতে হবে ওই ওপরে, ওরা 100 টাকা করে নেয়, নিচে মেন লাইন থেকে ওপর অব্দি জিনিস তুলে দেবে। আপনি যা জিনিস তুলে দেবেন তাই ওরা তুলে দেবে। 100 টাকার জন্য কত কষ্ট করতে হয় দেখুন। ওই পাহাড়ের পাদদেশ থেকে উঠে উঠে এলাম, এতখানি রাস্তা। এখনও মোটামুটি আরও 3-4টে খাড়াই আছে, দেখাবো আপনাদের। এবারে খাড়াইগুলো একটুখানি কম, আগের মতো অত বেশি হবে না, প্রচুর কষ্ট ওটা। ঠিক আছে দাদা, পুলিশ বসে রয়েছে, বললাম ঠিক আছে দাদা। এই উঠতে চড়তে এত এনার্জি লস, আমি আর লোকাল মানুষের সাথে আলাপ করে কথা বলতে পারছি না। উফ, এই এতখানি এলাম, 5টা 6টা উঠটাই করে
এখন যেতে হবে ওই মাথায়, এখনও দেখা যাচ্ছে না কোন মাথায় উঠবো, আরও কিছুটা যাই গেলে বুঝতে পারবো। এখানে একটা ট্যুর ট্রাভেলস হয়েছে, রাস্তাগুলো দেখছেন, আমাকে বাইক দিলে এখান থেকে ধেরিয়ে দেবো, চালাতে পারবো না, রীতিমতো পড়ে যাবো। মোটামুটি 80% রাস্তা চলে এসেছি, আরও 20% আছে। হর হর মহাদেব বলেছি, প্রভু শিব আমার সঙ্গে রয়েছে, আজকে কষ্ট হলেও তবু উঠে গেলাম। আর বেশি রাস্তা নেই, ম্যাক্সিমামটাই চলে এসেছি, এখনও উঠতে হবে অনেকখানি। এই গাড়িটা উতরাই, এরপর আরও দুখানা আছে, তারপর গিয়ে পৌঁছাবো। ওই এলাম, আরও মোটামুটি 3খানা। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার মাথায় মোটামুটি উঠতে হবে আমাকে, তার চেয়েও হয়তো উঁচু, তার চেয়ে উঁচু দেখা যাচ্ছে। ওই বাড়িটার মাথায় উঠতে হবে আমাকে। মোটামুটি এখান থেকে চলে এলাম এতখানি, আর খুব বেশি হলে 15% রাস্তা বাকি। এই রাস্তা দিয়ে এরকম করে আসতে হচ্ছে। জয় মা তারা, জয় মা তারা। ওই 4 তলায় আমাকে উঠতে হবে, তারপর আমার কাজ শেষ হলো। এবার নিচে থেকে আবার একবার আপনাদের দেখিয়ে দিই কী রাস্তা দিয়ে এলাম। এরকম 6খানা 7খানা উঁচু ওঠার পরে তারপরে এসে পৌঁছালাম। মানে সারাদিনে একবার উঠলে আর দ্বিতীয়বার ইচ্ছে করবে না। হরে হরে, এখন আমাকে উঠতে হবে ওই 4 তলায়। এই যে তেনজিং নোরকে ইউথ হোস্টেল, এখানেই আমি আছি। মোটামুটি বুঝতে পারলেন কত কষ্ট করে সোলো ট্রাভেল করে ব্লগ বানাতে হয়, আর আপনারা সেগুলো 1 মিনিট দেখে ছেড়ে দেন। এই ইনফরমেশান শুধু আপনাদের দিই আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে পরে এলে নিজেরা ইজিতে সমস্ত কম খরচা সব করতে পারেন। আর শক্তি নেই বাবা গো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কত কষ্ট হচ্ছে বুঝতে পারছেন? এগুলো সব খুঁজে খুঁজে বার করেছি। এই ওপরে উঠবো, রাস্তা নিচে থেকে এলাম 5টা 6টা উঠাই করে। মোটামুটি এখানে এলে একবার উঠলে আর দ্বিতীয়বার ইচ্ছা করবে না। যাই হোক, আজকে 7 পয়েন্ট ট্যুর ভালোই হলো।